স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সাভারের বেদে সম্প্রদায়ের লোকজনকে সমাজের মূল ধারায় আনতে সহায়তা করছে জেলা পুলিশ। প্রশিক্ষণের ব্যবস্থা করে পেশা বদলের সুযোগ করে দেওয়া হচ্ছে তাদের। জেলা পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগটি প্রশংসিত হচ্ছে সবার কাছে। সাভারের পোড়াবাড়ি, অমরপুর ও কাঞ্চনপুর এলাকায় বেদে সম্প্রদায়ের মানুষের বসবাস শতাব্দী ধরে। সাপের খেলা দেখানো, ঝাড়ফুঁক, শিঙ্গা লাগানো এসব করেই জীবিকা চলত এই সম্প্রদায়ের মানুষের। কিন্তু এখন আর আগের মতো এসবে আস্থা নেই মানুষের, বরং মানুষ এসব দেখলে এড়িয়েই চলে, তাই আয় রোজগারও কমে গেছে। এ অবস্থায় বিপাকে পড়েন বেদেরা। পেট চালাতে অনেকেই জড়িয়ে পড়েন মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কাজে। স্থানীয় পুলিশ প্রশাসনেরও মাথার ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তাদের কর্মকাণ্ড। এক পর্যায়ে ঢাকা জেলা পুলিশই বেদেদের পেশা পরিবর্তনে সহায়তায় এগিয়ে আসে। নারীদের সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদের আয়ের পথ তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে অনেকেই আয় শুরু করেছেন। আগে বাইরে যেতাম, বাইরে যেয়ে টাকা পয়সা তুলতাম, এখন আর তুলি না। কাজটা পাশে ভবিষ্যতের জন্য, তার জন্য কাজটা করতেছি। আমরাও বললাম স্যার আমাদের আর এরকম গেলাম ভালো লাগে না, অনেক কষ্ট হয়, আরো মানুষের গায়ে শুনতে হয়, তারা শুনতে আমাদের একটা কাজ দেয়। তারপরে স্যার আমাদের এখানে এনে সেলাই মেশিনের কাজ দিল। বেদে পুরুষদের বেশিরভাগই কর্মহীন, তাদের ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানো হচ্ছে। আমরা 36 জন গাড়ির ড্রাইভিং ট্রেনিং দিচ্ছি ঢাকা ব্র্যাক উত্তরায়। আমাদের এই ট্রেনিংটা নিচ্ছে। আশা করি যে বাইরের যে মনে করেন ড্রাইভার আছে তাদের চেয়ে অনেক সুন্দরভাবে আমাদের শেখাচ্ছে। জেলা পুলিশের কর্মকর্তারা জানান, ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বেদে নারী পুরুষদের। প্রশিক্ষণ পাওয়ার পর জীবনমান বদলেছে অনেকেরই। ইতিমধ্যে আমরা 110 জন নারীকে সেলাই প্রশিক্ষণ দিয়েছি। তাদের জন্য এখানে একটি ফ্যাক্টরি নির্মাণ করা হয়েছে এবং তারা যে পোশাক পরিচ্ছদগুলি বাজারজাত করছে তার একটা উত্তরণ ব্যান্ডে এটা প্রকাশিত হচ্ছে, সারা দেশে প্রচারিত হচ্ছে। এরই মধ্যে সহায়তা দিতে এগিয়ে এসেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। প্রশিক্ষিতদের কাজের ব্যবস্থা হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানে। সুমনা সিমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান। কথা বলছি তার সঙ্গে। স্বাগত হাবিবুর রহমান। আমরা প্রতিবেদনে যে বিষয়টি দেখলাম যে বেদে সম্প্রদায়ের মানুষদেরকে একটা পেশা বদল করে অন্য যে কোনো ধরনের পেশায় যাতে তারা নিজেরা আসতে পারে, সেই উদ্যোগটি আপনারা নিয়েছেন। পুলিশের কাছ থেকে এই ধরনের উদ্যোগ অবশ্যই ব্যতিক্রমী, আপনাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই। কিন্তু এই উদ্যোগটা নেয়ার পেছনে কি কারণ ছিল? কেন মনে হলো যে এই ধরনের একটা কাজ করা প্রয়োজন? বাস্তবত পুলিশের পক্ষ থেকে মাদক নিয়ন্ত্রণের জন্য এবং মাদকের অবৈধ যারা চোরাচালান করে, মাদকের অবৈধ ব্যবহার করে, তাদের বিরুদ্ধে একটি ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছিল। আমরা দুইভাবেই ব্যবস্থা গ্রহণ করছিলাম। প্রথমত অপারেশনের মাধ্যমে, অর্থাৎ যারা মাদক গ্রহণ করে এবং যারা মাদকের ব্যবসা করে তাদের ধরে আইনের হাতে সোপর্দ করা, এবং দ্বিতীয়টি হচ্ছে যারা মাদক গ্রহণ করে স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় তাদের ভিতরে একটু সচেতনতা বাড়ানো, যাতে মাদক তারা সেবন না করে। তো এরই প্রেক্ষিতে আমরা ঢাকা জেলার প্রায় সকল এলাকায় নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। কিন্তু আমরা কিছুটা হিমশিম খাচ্ছিলাম এই বেদেপল্লীতে এসে। বেদেপল্লীতে তারা মাদকের ব্যবসা করে, নারী পুরুষ সবাই মিলে এবং পারিবারিকভাবে। এই অবস্থায় বিভিন্ন সময় দেখা গেছে যে পুলিশ যদি কোনো মাদকের ব্যবসায়ীকে গ্রেপ্তার করার জন্য সেখানে যায়, তাহলে নারী পুরুষ একত্রেই সেই পুলিশকে পাকড়াও করে উল্টো, অর্থাৎ একজন নারী এসে পুলিশকে জাপটে ধরে অথবা তাকে ঘিরে ফেলে, এরকম একটি অবস্থার উৎপত্তি হয়। তো সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আসলে বিকল্প পন্থা খুঁজছিলাম যে কিভাবে এটি করা যায়। কারণ সেখানে যদি এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় পুলিশ সদস্যকে কোনো নারীর সংস্পর্শে গিয়ে, তাহলে সেটি সামাজিকভাবে এবং আইনগতভাবেও সেটি অনেক সময় প্রশ্নের সম্মুখীন হতে পারে। তো সেই প্রেক্ষিতে আমরা বেদে সম্প্রদায়ের যে সিনিয়র যারা, তাদেরকে আমরা আহ্বান করি। সিনিয়র বলতে আমরা যখন তাদের সিনিয়রের কথাই বলেছি, সিনিয়র বা সমাজের মুরব্বী শ্রেণীর যারা আছে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসার জন্য আমরা আমার অধীনস্থ কর্মকর্তাদের আমি দায়িত্ব দিই। তখন একদিন তারা 17 জন বলতে 17টি গোত্র রয়েছে সেখানে, 17টি সম্প্রদায়, তাদের 17 জন নেতা আছে। তারা আমার কাছে আসলে তাদেরকে আমি
কাউন্সিলিংয়ের মাধ্যমে বোঝাতে সক্ষম হই যে মাদক যে পেশাটি তারা বেছে নিয়েছে সেটি কখনোই কোনো ভালো পেশা নয়। এটি যেমন সমাজের ক্ষতি করছে, যুব সম্প্রদায়ের ক্ষতি করছে, সাথে সাথে যারা এটির ব্যবসা করছে অর্থাৎ তাদের সন্তানেরা, তাদের পরিবারের সদস্যরা, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রেক্ষিতে তারা বুঝতে সক্ষম হয় যে এটি আসলে কোনো ভালো কাজ নেই এবং তারা অবলীলায় স্বীকার করে যে আসলে তারা অনন্যোপায় হয়েই এই পন্থাটি বেছে নিয়েছে। অনন্যোপায় হয়ে যে কথাটি বলছেন এটির অবশ্য অনেক কারণ আছে, কারণ এই যে প্রথাগত যে তাদের পেশা সেটির আসলে এখন বলা যায় যে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা অনেক কমে গেছে। ফলে আমরাও দেখি যে ভিন্নভাবে তাদের দক্ষতাটা ব্যবহার করার, কারণ সাপের খেলা দেখে না, ফলে সাপ দেখিয়ে এক ধরনের ভয় দেখিয়েও কিন্তু ঢাকা শহরে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মানুষ একটা বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য হয়তো তাদেরকে টাকা পয়সা দিচ্ছে বা কিছু একটা। তো সেক্ষেত্রে মূলধারায় তাদেরকে আনার জন্য কোন ধরনের চ্যালেঞ্জগুলি নিতে হয়েছে? কারণ এই সম্প্রদায় তো একটা বংশ পরম্পরায় এই জিনিসটি তাদের বলা যায় একমাত্র দক্ষতা, সেইখান থেকে অন্য জায়গায় আনার ক্ষেত্রে একটা মাইন্ডসেটের নিশ্চয়ই সমস্যা থাকে। হ্যাঁ, এটি নিশ্চয়ই থাকে। আমরা যতটুকু জানি যে প্রায় 400 বছর আগে বাংলা ভূখণ্ডে তারা এসেছে। কোন কোন ইতিহাসবিদের মতে তারা সুদূর মধ্যপ্রাচ্য থেকে এখানে এসেছে, যারা বেদুইন সম্প্রদায়ের লোক। এটি আবার কেউ কেউ বলে থাকেন যে আরাকানের পাহাড়ি অঞ্চল থেকে তারা এসেছে। তাদের কিন্তু একটা নিজস্ব ভাষাও রয়েছে। তো সেই নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব পেশা সেটি থেকে বেরিয়ে আনা এবং তারা নিজেরাও যে বেরিয়ে আসবে এটি কিন্তু আমি বলবো অবশ্যই একটি কঠিন কাজ। তো তারা কিন্তু বেরিয়ে আসতে আমি বলবো চেয়েছে, অর্থাৎ তাদের যে চিরাচরিত পেশা ছিল, তাদের যে বংশ পরস্পরায় যে পেশাগুলো ছিল সেটির একটি হলো শিঙা লাগানো। বলা হয় যে শিঙা লাগালে বাত ব্যথা কমে যায়। এটির কোনো আইনগত বা বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই। আর তারা আরেকটি সাপের তাবিজ দিয়ে থাকে, যে সাপের তাবিজ নিয়ে সাপের গায়েও যদি কখনো পা পড়ে সাপ কখনোই কামড় দিবে না, কোনো ভিত্তি নেই এটার। দাঁতে পোকা আছে, দাঁতে পোকা আসলে কখনোই থাকে না, এটা আমরা জানি। তো এখনো তারা সেই দাঁতের পোকা আর কথা বলে মুখ থেকে একটি পোকা বের করে একটা মানে এই চিকিৎসা দিয়ে কিন্তু আমরা দেখছি যে তারা টাকা পয়সা নিয়ে নিচ্ছে। এবং আমরা একটা বিরতিতে যাব। অবশ্যই এই পেশাটা মানে এখন বিশ্বাসযোগ্যভাবে মানুষকে বোঝানো খুব কঠিন, ফলে তাদের জন্য খুব চ্যালেঞ্জ। আমরা একটু জানতে চাইবো যে যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের রেসপন্স কিরকম, তারা কতটা প্রশিক্ষণটা নিতে পারছে। একটা বিরতির পরে আপনার কাছ থেকে ফিরে আসবো। আশা বাংলাদেশের একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আশা বাংলাদেশে। আমাদের সঙ্গে আছেন ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান। হাবিবুর রহমান, যেটি জানতে চাচ্ছিলাম যে বেদে সম্প্রদায়ের যাদেরকে আপনারা অন্যান্য পেশায় বিশেষ করে দেখেছি যে সেলাই প্রশিক্ষণ এবং ড্রাইভিং এর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারা এটি শিখতে কিভাবে গ্রহণ করছে বিষয়টা? হ্যাঁ, গ্রহণ করার ক্ষেত্রে আমি বলবো ড্রাইভিং এর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারা এটি শিখতে কিভাবে গ্রহণ করছে বিষয়টা? হ্যাঁ, গ্রহণ করার ক্ষেত্রে আমি বলবো তাদের একটি সদিচ্ছা রয়েছে। বিশেষ করে তাদের যে বংশ পরস্পরার যে পেশাটিতে তারা ছিল সে পেশাটি এখন একেবারেই সেকেলে এবং সেখান থেকে আপনার জীবন জীবিকা নির্বাহ করার মতো খুব ভালো ব্যবস্থাও কিন্তু ইদানিং আমি বলবো নেই। কারণ দাঁতের পোকা ফেলানো এটি জন্য আসলে কেউ করতে চায় না। এবং আপনারাই শুনেছেন অনেকের কাছে যে এটি করতে গিয়ে অনেক জায়গায় অপ্রীতিকর ঘটনার সম্মুখীনও তাদের হতে হয়, অনেক দিকে মারপিটও খেতে হয়েছে, এরকম ঘটনা আছে। শেষ পর্যন্ত পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেছে, এরকম ঘটনা ঘটেছে। তারপরে শিঙ্গা লাগানো, এই যে ঝাড়ফুঁক দেওয়া, এই পেশাগুলো আসলে এখন আর অচল, এটা কিন্তু তারা বুঝেছে। এবং আমাদের সাথে কথা বলার পর এই মাদক সেবন করা এবং মাদক বিক্রি করা এগুলো পেশার সাথে আমরা যখন এগুলো নিয়ে কথা বলেছি তখন তারা এক পর্যায়ে স্বীকার করেছে যে আমাদের এই পেশাগুলো আসলে আর চলে না। তার তাছাড়া নদীভিত্তিক বাংলাদেশে নৌকার প্রচলন এখন আর নেই। তাদের তো আগে জীবন ছিল নৌকা ভিত্তিক, নৌকার ভিতরে একটি পরিবার বসবাস করে। তো সেটিতে আসলে নিজেরাই তারাই এখন হাঁপ ছেড়ে বাঁচে যদি এই পেশা ছেড়ে নতুন একটি কোনো ভালো পেশা পেতে পারে। তাছাড়া এই বাংলাদেশেরও এখন যে অবস্থা, আমরা বিশ্বে কিন্তু মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা অবস্থায় আমরা পৌঁছেছি বাঙালি জাতি হিসেবে। সেই দেশেরই একটা নাগরিক হয়ে ওইভাবে থাকবে, আমরাও কিন্তু তাদেরকে এখানে রাখতে চাই না যে একটি প্রতারণামূলক ধরনের একটি পেশার
ভেতর দিয়ে তারা জীবনযাপন করবে। এই যে জনগোষ্ঠীটি আছে তাদেরকে কিন্তু আমরা উন্নয়নে অংশীদারিত্ব ভিত্তিক যে অংশগ্রহণ সেটি কিন্তু আমরা করতে পারছিলাম না। এখন তারা এটা করতে পারছে। আমরা তাদেরকে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছি। তো ড্রাইভিং প্রশিক্ষণ কিন্তু তারা আমি বলার পরে যারা স্বল্প শিক্ষিত তারা একান্তই রাজি হয়ে গেছে যে হ্যাঁ আমরা এই প্রশিক্ষণটি নিয়ে এটি করতে পারি। এটি হলে একজন ড্রাইভার অন্তত কমপক্ষে 10,000 টাকা তারা মাসে পায় এবং সেটি সম্মানজনক। একটু জানতে চাই যে ঢাকা জেলা আপনার এলাকার মধ্যে কতজন আছে, এটার কোনো সুস্পষ্ট ধারণা আছে কিনা আমাদের? হ্যাঁ, এটা আমরা নিজেরাও একটি জরিপ করার চেষ্টা করেছি। এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হতে প্রাপ্ত তথ্য মতে এখানে এখন প্রায় 21,000 জনগোষ্ঠী রয়েছে, নারী পুরুষ সকলে মিলে। তার ভেতরে 10,000 আছে যারা স্থায়ীভাবে এখানে বসবাস করে, আর বাকিরা সারা দেশে বিভিন্ন সময় ছড়িয়ে ছিটিয়ে পড়ে, বিভিন্ন জায়গায় আয় রোজগার করে। বিভিন্ন উৎসব পার্বণে তারা এখানে এসে হাজির হয়, যেমন ঈদের সময় তারা এসে হাজির হয়, এবং যদি সন্তানের বিবাহ সংক্রান্ত কোনো কাজ তাদের যখন হয় তখন তারা এই তাদের মূল যে আবাসভূমি সেখানে তারা ফিরে আসে এবং এখানে এসেই তারা সেই কার্যক্রমটি পরিচালনা করে। তাদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কি মানে পুলিশ ছাড়া অন্য কেউ এখানে সহযোগিতা করছে নাকি? হ্যাঁ, আমরা আসলে সহযোগিতা নিচ্ছি। যেমন ড্রাইভিং প্রশিক্ষণ ক্ষেত্রে আমরা এনজিও বিষয়ক ব্যুরোর মাধ্যমে ব্র্যাকের সাথে যোগাযোগ করেছি। ব্র্যাক আমাদেরকে সহযোগিতা করছে এবং এই প্রশিক্ষণটি তারা বিনামূল্যে পরিচালনা করছে। আর এছাড়া আমরা যে নারীদের প্রশিক্ষণ দিয়েছি সেটি একেবারে এই সরকারি আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর আছে, তার অধীনে সাভারে যে যুব উন্নয়ন অফিসার আছে তার মাধ্যমে আমরা এই 110 জন নারীকে আমরা সেলাই প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছি। এখানে তাদের কি অন্য কোনো চ্যালেঞ্জ আছে? যেহেতু তারা ভাসমান একটা নৌকার মধ্যে থাকে, বলা যায় যে পুরো কমিউনিটিরই কোনো ধরনের মানে ভূমি নেই নিশ্চয়ই, ফলে ওই ধরনের মানে স্থাবর সম্পত্তি বলতে কোনো কিছু তাদের কিছু নেই। এটি একটি বড় সমস্যা, কারণ তারা দেখে এসেছে, একটি গানও আছে যে আমরা এক ঘাটেতে রান্ধি বাড়ি আরেক ঘাটে খাই, আমার সুখের সীমা নেই, আমার ঘরও বাড়ি নেই। এটি কিন্তু বাংলাদেশে একটি এক সময় মানে তাদেরকে মহিমান্বিত করা হয়েছে এই জিনিসটা, কিন্তু এখন এটি করেছে, কিন্তু বর্তমানে কিন্তু আসলে এটি একেবারেই খুব অসম্ভব। তারা একটি খুপড়ি ঘরের ভিতরে এরকম একটু খুপড়ি করে তার ভিতরে বসবাস করছে, কোথাও নৌকার ভিতরে, কোথাও নদীর পাড়ে, আমরা রাস্তার পাশে দেখি। আপনারা যখন তাদেরকে এই মূলধারায় আনার চেষ্টা করছেন সেখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা কি? না, প্রতিবন্ধকতা না, সকলে আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমার সহকর্মী ঢাকার জেলা প্রশাসক তিনিও কিন্তু আমার সাথে এই কাজে এগিয়ে এসেছেন। তিনি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন। আমার স্থানীয় যে সংসদ সদস্য মহোদয় তিনিও আমাকে সহযোগিতা করছেন। জেলা প্রশাসক সাহেব ইতিমধ্যেই প্রায় 3 একর জমি বেদেদের পুনর্বাসনের জন্য বরাদ্দ দিয়েছেন এবং বুঝিয়েও দিয়েছেন। আমরা সেখানে তাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করছি। এই পুরো প্রক্রিয়াটির সঙ্গে মানে এটা আপনাদের থেকেই শুরু করা হয়েছে? হ্যাঁ, আমাদের থেকে শুরু করা হয়েছে। এটি আসলে আমি বলবো এক ধরনের দুঃখজনক যে বাংলাদেশের একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সরকারের কিন্তু অনেক প্রোগ্রাম রয়েছে, বিশেষ করে যারা উপজাতীয় শ্রেণীর লোকজন রয়েছে তাদের এবং পিছিয়ে পড়া অনেক জনগোষ্ঠীর জন্য সরকারিভাবে বাজেটেও এমনকি তাদের জন্য ব্যবস্থা রাখা হয়, চাকরি বাকরির ক্ষেত্রেও তাদের জন্য ব্যবস্থা রাখা হয়। কিন্তু এই জনগোষ্ঠীটি কিন্তু বাংলাদেশের স্থায়ী জনবসতির মতো জনগোষ্ঠীর মতো সেরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, লেখাপড়া করতে পারছে না, কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছে না, শুধুমাত্র পৃষ্ঠপোষকতার অভাবে, এবং তাদের যে বংশ পরম্পরায় যে পেশাটি সেটি ছেড়ে আসার একটি বিষয় তাদের কাছে রয়েছে সেটি। এছাড়া আমি বলবো যে অনেক এনজিও আছে বাংলাদেশে, বিভিন্ন জায়গায় কাজ করে থাকে, কিন্তু এই জনশ্রেণীর কাছে এখনো পর্যন্ত কিন্তু কেউ আসেনি বা তেমন উল্লেখযোগ্য কিছু তাদের জন্য করতে পারেনি। আমরা পুলিশের পক্ষ থেকে বলবো যে মাদক নিয়ন্ত্রণের জন্য তাদের সংস্পর্শে যাই এবং গিয়ে তাদের মানে সম্পূর্ণ জীবনমানের যে একটি উন্নয়ন এবং পৃথিবীকে দেখা এবং বাংলাদেশের সাধারণ জনগণের সাথে অন্যান্য সব শ্রেণীর জনগণের সাথে মূলধারায় ফিরিয়ে আনার জন্য যে একটি ব্যাপক ভিত্তিক প্রচেষ্টা সেটা আমরা হাতে নিয়েছি। হাবিবুর রহমান, আমরাও মনে করি যে এটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ এবং আমরা আশা করি যে এই উদ্যোগটি সফল হোক, কারণ আমরা যতটুকু জানি এই যে এখানেও তথ্য দেখছি যে সেখানে শিক্ষার হার 10 ভাগ, তাও পুরোপুরি না, হয়তো 10-এর একটু নিচেই হবে। ফলে এটা কিন্তু সাংবিধানিক দায়িত্ব আমাদের জন্য যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসা। হ্যাঁ, অবশ্যই আমরা কিন্তু এটির জন্য কার্যক্রম হাতে নিয়েছি।
এই আমরা তাদের ভেতরে ঢোকার পর, তাদের সংস্পর্শে আসার পর, তাদের সব ছেলেরা কিন্তু যাদের 5 বছর বয়স হয়েছে তারা এখন স্কুলে যাচ্ছে। আমরা স্কুলে তাদের পড়াশোনার জন্য ব্যবস্থা করেছি, তাদের বই, খাতা, কলম ইত্যাদি ইত্যাদি দিয়ে সহযোগিতা করছি। এছাড়াও তারা তো কেউই প্রাইভেট পড়ানোর মতো বাসায়, আমরা জানি যে এখন প্রাইভেট একটি ইম্পর্টেন্ট, প্রাইভেট ছাড়া আসলে আমরা ভালো রেজাল্ট বা ভালো পড়াশোনা চিন্তাও করতে পারি না। আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু এরকম একটি জায়গায় দাঁড়িয়ে, তারা কিন্তু নিজেরা প্রাইভেট পড়ার সঙ্গতি তাদের নেই, তারা রাখে না। কারণ যে পরিমাণ আয় তারা সারাদিন নিয়ে আসে, সেটিতে কোনো রকম তাদের হয়তো দিন যায়, দুবেলা দুমুঠো খেতে পারে, এর বেশি কিন্তু তারা কিছু করতে পারে না। আমরা তাদের জন্য একটা কোচিং সেন্টার, যেটার নাম দিয়েছি উত্তরণ কোচিং সেন্টার, তো সেটা ব্যবস্থা করেছি এবং সেই কোচিং সেন্টারে যে ক্লাসেই পড়ুক না কেন আমরা ব্যবস্থা করেছি এখানে এসে পড়াশোনা করতে হাবিবুর পারে। রহমান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ। হাসর বাংলাদেশে নিচ্ছে আরও একটি বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। 33 বছর ধরে বটগাছ লাগিয়ে আসছেন পাবনার বৃক্ষপ্রেমী ইদ্রিস আলী। এ পর্যন্ত রোপণ করেছেন 5 শতাধিক গাছ। এতে বদলে গেছে তার পুরো গ্রামের চেহারা। পাবনার ফরিদপুর উপজেলার চিথুলিয়া পূর্বপাড়া গ্রামে আনাচে কানাচে সবখানি বটগাছের শোভা। দেশের বেশিরভাগ জায়গায় যখন বটগাছ খুঁজে পাওয়াই দুষ্কর, তখন এই গ্রামটির এই ব্যতিক্রমের কারণ কেবল একজন মানুষ। গ্রামের মানুষ এক নামেই চেনে তাকে, ইদ্রিস আলী, যিনি 33 বছর ধরে বটগাছ লাগিয়ে আসছেন। এ পর্যন্ত লাগিয়েছেন 5 শতাধিক বটগাছ। তরুণ বয়স থেকে গাছের প্রতি ভালোবাসা ইদ্রিস আলীর। তখন থেকে এলাকার ফাঁকা জায়গা, রাস্তাঘাটের পাশে গাছ লাগাচ্ছেন তিনি। বিভিন্ন এলাকায় তরুণ বয়স থেকে গাছের প্রতি ভালোবাসা ইদ্রিস আলীর। তখন থেকে এলাকার ফাঁকা জায়গা, রাস্তাঘাটের পাশে গাছ লাগাচ্ছেন তিনি। বিভিন্ন এলাকায় যেখানে অনেক প্রতিষ্ঠান এখন গড়ে উঠেছে, চাষটল হয়েছে, অনেক কিছু হয়েছে, মসজিদ মাদ্রাসার আঙিনে, বিভিন্ন চৌরাস্তার মোড়ে, বিভিন্ন পয়েন্টে, স্কুল কলেজের আঙিনে, মাদ্রাসার আঙিনে আমি বটবৃক্ষ রোপণ করছি চকের মধ্যে। ইদ্রিস আলী জানান, গাছ লাগানোর ক্ষেত্রে বটকে নির্বাচনের কারণ এই গাছ দীর্ঘজীবী। তাই পুরনো ভবন, তালগাছের মাথা এবং দূর দূরান্ত থেকে বটবৃক্ষের চারা সংগ্রহ করেন তিনি। পাখিদের হয়তো খাদ্যর জন্য আমি বটবৃক্ষ বেশি রোপণ করি। মানে এখন এমন পৃথিবীতে এমন হয়েছে, একটা পেয়ারা গাছ, একটা লিচু গাছ লাগা, ওখানে জাল দিয়ে ঘিরে দিয়ে তাও শান্তি পায় না। ওর টুংটুঙি বাইজে মাজায় নিয়ে রাতে শুয়ে থাকে, ওখানে টানে, পাখিরে উড়ে চলে যায়। আমার সেই জন্যে এই বটবৃক্ষ রোপণ করি। এদের হয়তো কেউ তাড়াবে না, এর কোনো দাওয়াত দেওয়া না, 12 মাস এরা আপন মনে সেখানে ফল খাইতে পারবে। শীতল ছায়ার জন্য মানুষ এবং প্রাণীকুলের আশ্রয়স্থল হয়ে উঠেছে এই গাছগুলো। সে যদি সরকারি সহযোগিতা পায় তাহলে সে বৃক্ষরোপণে অনেক উৎসাহিত হবে বা জনগণের কল্যাণ সাধন হবে। হাজার হাজার লাখ লাখ মানুষ এই বটবৃক্ষের ছায়ায় শান্তিপূর্ণভাবে তারা চলাফেরা করছে। ইদ্রিস আলীর প্রত্যাশা, গাছ লাগাতে এগিয়ে আসুক অন্যরাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন কথা সাহিত্যিক ও নিসর্গে বিপ্রদাস বড়ুয়া। এই কথা বলছি তার সঙ্গে। স্বাগত বিপ্রদাস বড়ুয়া। আমরা অবশ্যই ইদ্রিস আলী খুবই অনুপ্রাণিত করার মতো একজন মানুষ, যেভাবে তিনি কাজ করেছেন, কিন্তু বট বৃক্ষই কেন বেছে নিলেন? এবং এটা যে সত্যিকার অর্থেই বাংলাদেশে বলা যায় যে খুবই ঝুঁকির মধ্যে থাকা একটা গাছ, এবং আমাদেরই গাছ বলা যায়, বহুদিন যাবত এই দেশে আছে। তো আপনার কাছ থেকে জানতে চাই যে বট গাছ সম্পর্কে। এই বটগাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফিকাস বেঙ্গলেন্সিস, তার মানে এটা বেঙ্গলের, বাংলার। আচ্ছা, আর হচ্ছে হিমালয়ের দক্ষিণ অঞ্চলে, এই যে বাংলাদেশ ভারত উপমহাদেশে ইয়ে হচ্ছে বট এখানকার। এবং যেহেতু হিমালয়ের এদিকে দক্ষিণ দিকে হয়, উত্তর দিকেও হবে যে কোনো গাছ। চা যেমন চীনেও আছে, আবার হিমালয়ের এদিকেও আছে। তো বট গাছ হচ্ছে, আমরা বট গাছকে ছেলেবেলা থেকে আমরা দেখছি গ্রামের মধ্যে একটা বট গাছ থাকলে বট গাছের নিচে মানুষ বসে আড্ডা মারে, গল্প করে, মেলাও হয় ওখানে, বাজারও বসে। বাজারের মধ্যে বট গাছ থাকে, অশ্বত্থ গাছ থাকে। অশ্বত্থ গাছও কিন্তু বট গাছের দলের গাছ। এবং বট গাছের সঙ্গে আরও আছে, বট আছে, অশ্বত্থ আছে, পাকুর আছে, তারপর এই যে ডুমুর, 2 রকমের ডুমুর আছে,
তারপরে ক্যালিফোর্নিয়ান ডুমুর যেটা আমরা বলি, যেটা খুব দামি, আপনার 1 কিলোর দাম হবে, ওইটা হবে 1 কিলো অন্তত এখন 800,000 টাকার কমে নয়, ক্যালিফোর্নিয়ান ডুমুর যেটা। তার মানে এটা হয় শীতের দেশে, ইরান, ওইদিকে পারস্য এলাকায়, কাশ্মীর এলাকায়। তো এই বট হচ্ছে বাংলাদেশে আগে আমার ছেলেবেলায়ও, আমি যখন 10 বছর 15 বছর স্কুলে পড়ি তখন বড় বড় বট গাছ, আর এখন আমি সারা দেশে প্রায় আমি টোটো করে ঘুরে বেড়াই, বট গাছ আমার বয়সী গাছ দেখি না। কেন? তার কারণ হচ্ছে বট গাছ চলে যাচ্ছে, ইটের ভাটিতে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে, ওই সব কেটে শেষ করে ফেলছে। এখন যে মানুষ, ওনার নাম হচ্ছে ইদ্রিস আলী অসাধারণ, আমি ধন্যবাদ জানাই তাকে। তার কারণ হচ্ছে বট গাছটাকে তিনি কেন বেছে নিলেন। এই সঙ্গে আরেকটা কথা বলি, ইয়াতে চীনের দক্ষিণে একটা শহর আছে, ওই শহরটা শুধু বট গাছ শহর, মানে গ্রাম, ওই রকম শহর নয়, পুরো বট গাছ। এবং সেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে শুধু ওখানে থাকার জন্য, কারণ বট গাছের নিচে গরমকালে ঠান্ডা আর শীতকালে উষ্ণ। এই জন্য শুধু এইটি উপভোগ করার জন্য ওখানে লোকেরা আসে। তাহলে বট গাছের কত উপকার আমাদের, আর ইদ্রিস আলী বুঝতে পেরেছেন। আর পাখিদের জন্য বট হচ্ছে আদর্শ, কারণ বটের যে ফল হয়, ফুল আর ফল, ও তো গুপ্তবীজী, ভেতরের মধ্যে আবরণের মধ্যে থাকে। এই বট গাছটা হচ্ছে পাখিদের একেবারে, যে শালিককে আমরা দেখি যে এটা খায় ওটা খায় না, ও বট যখন ফল পাকে তখন শালিক আসবে, বুলবুলি আসবে, ওখানে সব পাখি আসবে এই বটের ফল খেতে। আরও মজার হচ্ছে, এই বটের ফলটা খেয়ে পাখি যখন খাবে ওর পেটে হজম হয়ে যাবে, কিন্তু কিছু কিছু বীজ হজম হবে না এবং সেগুলো বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ওটা ঘরের দেয়ালে পড়বে, ওই ইয়াতে ঘাটে, যে সানমাদানো ঘাট আছে ওখানে পড়বে, অথবা দেয়ালে পড়বে, অথবা কংক্রিটের রাস্তায় পড়বে, ওখানে চারা উঠবে এবং ওইটাই উঠবে, শুধু অন্যগুলো উঠবে না। গাছ থেকে পরে গিয়ে ওগুলো হবে না, চারা হবে না। পাখির ভেতর দিয়ে যখন আসবে তখনই সেটা হবে। এই জিনিসটা, বটটা আমাদের কত যে উপকার করে, আর ঔষধি গুণ তো তার আছেই। এই যে এখন অ্যালোপ্যাথি, এটা তো এসছে কবিরাজি থেকে হাজার হাজার বছর ধরে, অ্যালোপ্যাথি তো কয়দিন এসছে। ওই বটের বিশেষ গুণাগুণগুলো সবগুলো ওই আমাদের অ্যালোপ্যাথিতে নেওয়া হয়েছে যখন ওষুধ করেছে। এই জন্য গাছের যে এত উপকার উনি বুঝেছেন, এটা ইদ্রিস আলী সাহেব। ইদ্রিস আলীকে আমি এই জন্য আবার বলছি ধন্যবাদ। ওই যে এতে বুলবুলিরা ওখানে এসে গান গায়, পাখিরা যখন, আর বটের ফল হবে কত বর্ষার পর থেকে, পুরো চলবে, শীতকাল পর্যন্ত চলবে। এবং এই একটি ফল বা ফুল যে তার রংটা হচ্ছে টকটকে লাল, আর মানুষেরা বট গাছের তলায় দিনই বিশ্রাম দেবে, রাত্রেও শুতে পারে, কিন্তু অসৎ গাছের তলায় নয়। অসৎ গাছের তলায় মানুষ শুলে ওখানে পাখি বিশ্রাম পড়ে, কারণ বট গাছে পাখি শেষ পর্যন্ত রাতে থাকে না। কেন থাকে না? ওরা যাবে অসৎ গাছ খুঁজবে, আর পাখিরা তো এক জায়গায় থাকে, খেতে টেতে ওই দূরে চলে যায়, কিন্তু আবার শোয়ার জন্য তারা এক জায়গায় আসে, ওই গাছে আসে, যে জায়গায় এলাকা থাকে সেইখানে। আমরা বলি যে পাখিরা ও আকাশে উড়ে যাবে, ও নীড় ছাড়া পাখি কোথায় কোথায় উড়ে যাবে, না, ওরা নির্দিষ্ট এলাকায় থাকে। ঢাকা শহরে আপনি দেখবেন, আমি দেখি এবং আমি গুনিও, জানলা দিয়ে দেখি, সকাল তো দেখতে পাই না, সকাল তো ভোর ভোর সময়ে চলে যায়, ওরা খাবার খেতে পূব দিকে চলে যায়, আর সন্ধ্যের আগে, সূর্য ডোবার আগে ওরা পূব দিক থেকে পশ্চিম দিকে আসে, আমাদের রমনা উদ্যানের উপর দিয়ে আরও পশ্চিম দিকে কোথায় চলে যায়। তো এই যে আসার সময়, ওরা আসা যাওয়ার সময় পাখিরা যে নির্দিষ্ট জায়গায় থাকে, ওখানে একটা অসৎ গাছ থাকলে অসৎ গাছে ওরা থাকে, কিন্তু বট গাছে ওরা থাকে না, ওরা খাবে। তো এই বট গাছটা নিচে এই জন্য স্বাস্থ্যের জন্য বলছে দিনে ঘুমাতে পারো, রাতেও ঘুমাতে পারো, কিন্তু অসৎ গাছে পারবে না। অথচ একই পরিবারের গাছেরা, মোরাসে পরিবারের গাছ, বট, অশ্বত্থ, ওই ডুমুর ইত্যাদি। তো উনি বেছে নিয়েছেন এই জন্য যে বট গাছ হচ্ছে সত্যিকার অর্থে বলে হচ্ছে মহাবৃক্ষ, মহিরুহ যাকে বলি আমরা। এবং আমি বলি যে আমাদের যেমন আপনার সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকে কিন্তু যখন এই ঢাকা শহরকে শহর বানাচ্ছে, তো তখন কিছু পরিকল্পিত গাছ রোয়া হয়েছে,
দেখবেন যে সরাদুদ্দার চারিদিকে কিছু কিছু বড় বট গাছ আছে, আর বেশিরভাগ গাছ হচ্ছে অসৎ গাছ। অসৎ গাছগুলো আছে ওখানে, এবং অসৎ গাছগুলো দেখেন আপনি হাইকোর্টের সামনে বড় বড় অসৎ গাছ আছে, ওখানে কিছু বটও আছে, পাকুর গাছও আছে। তো গাছগুলো যেহেতু রাস্তা বাধাই করার সময়, ফুটপাত করার সময় ওখান তো ইট বসিয়েছে, পাকা করে দিয়েছে, পাকা করার সময় গর্ত করেছে, একটু ইট তো নিচের থেকে তুলবে, কিন্তু ওরা জানে না ওখানে অভিজ্ঞ লোক যদি থাকতো, বৃক্ষবিদ যদি থাকতো, তাহলে কোনো অবস্থাতে মাটি খুঁড়তে দিল না। ওখান থেকে যে গাছের চারিদিকে গোড়া যখন বাধাই করবে, তখন তো ইট তুলতে হচ্ছে, মাটি ঘুরে তুলছে, দরকার নেই। এটা মাটির উপরে রিং দিয়ে সিমেন্ট বাধাই করে তার উপরে ইট তুলবে, তাহলে মাটির গর্ত করতে হচ্ছে না। গর্ত করলে বটের শেকড় তো হচ্ছে আপনার ছড়িয়ে যায়, ওর মূল শেকড় আমের মতো নয়, কাঁঠাল গাছেও তাই চারিদিকে ছড়িয়ে পড়বে। এই জন্য বেশিরভাগ সময় দেখা যায় ছোট বট গাছ বাংলাদেশে বর্ষাকালে পরে দেখা যায় যে উপরে পড়ে গেছে, কারণ শেকড় তো চারিদিকে ছড়িয়েছে, মূল শেকড় তার নেই। তো এই জন্য বটের হচ্ছে, বটকে রক্ষা করার দরকার আমাদের। কেন? আবহাওয়াকে একটি বট গাছ যে পরিমাণে আমাদের উপকার করে, যেটা আমরা জানি না, তার শুধু দারু মূল্য নয়, কাঠের মূল্য নয়, তার শুধু ও যে কি বলবো সে দিয়ে ও দিয়ে ফার্নিচার হয় না, আসবাবপত্র হয় না, কিন্তু ওইটা ও দিয়ে যা হয়, আর আবহাওয়াকে যে সুশীতল ডাকে, যে পরিমাণে অক্সিজেন সে ছাড়ে, নাইট্রোজেন গ্রহণ করে, এই যে কার্বন গ্রহণ করে। বিপ্রদাস বড়ুয়া, অবশ্যই এই জিনিসগুলি যে শুধুমাত্র পাখি না, আমাদের নিজেদের প্রয়োজনেও এবং পরিবেশের প্রয়োজনের যে বট আরো বেশি লাগানো প্রয়োজন বা এটার পরিচর্যা প্রয়োজন, এটা একটু বিস্তারিত জানবো একটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে। আশা বাংলাদেশে যাচ্ছি আরো একটি দিকে। পর ফিরে এলাম আশার বাংলাদেশে। আমাদের সঙ্গে আছেন বিপ্রদাস বড়ুয়া। বিপ্রদাস বড়ুয়া, এই যে বটের আপনি অনেকগুলি সুবিধার কথা বলছিলেন, যে আমরা শুধুমাত্র পাখির জন্য বা বট গাছ ভালো লাগে সেই জন্য না, মানুষের জন্য আসলে বট গাছ লাগানো এবং বেশি বেশি বট গাছ থাকা প্রয়োজন, সেই বিষয়টা আর একটু ফিরে আসতে চাই। হ্যাঁ, আসলে বট গাছ সবচেয়ে বড় যে উপকারটা করছে, সে আমার হিসাবটা এই মুহূর্তে মনে নেই, সে যে পরিমাণে অক্সিজেন ছাড়ে, এবং তার মূল্য হবে অন্ততপক্ষে 5 লক্ষ টাকা, আর যে পরিমাণে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সেটার মূল্য হবে 12 লক্ষ টাকা। একটা গাছের সেই রকম করে দাম ধরতে ধরতে দেখা গেল যে একটি বট গাছের মূল্যই হচ্ছে কোটি টাকার উপরে। সে কিছুই আমরা দেখতে পাচ্ছি না ও কি করছে, কিন্তু সে 1 কোটি টাকার সম্পদ সে আমাদের দিচ্ছে। এই জিনিসটাই আমরা বুঝতে পারছি না। যে কোনো গাছ রাস্তার ধারে, ফুটপাতের পাশে, যে কোনো গাছ শহরে কেন বনায়ন ওই গাছগুলো করে, তার করার কারণটা হচ্ছে কি, আমার বাতাসটাকে তো শহরে সবচেয়ে বেশি কার্বন যায়, তা কার্বন গেলে ওটাকে গ্রহণ করে নিতে হবে কাউকে না হলে তো শহর আমরা শেষ হয়ে যাব। তো এই যে আবার বড় গাছের পাতা যত বড় হবে সে তত বেশি গ্রহণ করবে কার্বন ডাইঅক্সাইড, মনোকার্বন, গাড়ির ধোঁয়া এগুলো গ্রহণ করবে। ছোট পাতা হলে সেদিন ফুটপাতের পাশে বৈজ্ঞানিকভাবে নিয়মই হচ্ছে বড় পাতার গাছ, বট গাছের পাতাও বড়, সেরকম ওটা মোটামুটি বড়, হাতের তালুর মতো বড়। তো বট গাছের ওই জিনিসটা। দ্বিতীয় কথা হচ্ছে, বট গাছের সঙ্গে পাখি, যদিও আমি বলেছি পাখি খাবার, পাখিও তো দরকার আমার শহরের জন্য। তার কারণ হচ্ছে শহরের আবর্জনা, ময়লা এগুলো খায় কে? এই শুধু কাককে যদি ঢাকা শহর যদি সমস্ত কাক যদি মরে যায়, এখানে অন্ততপক্ষে ঢাকা শহরে আরো অন্ততপক্ষে 20,000 ওই ইয়া রাখতে হবে, পরিষ্কার করার জন্য, ঢাকা পরিচ্ছন্ন করার জন্য অন্ততপক্ষে 20,000 মানুষ চাকুরি দিতে হবে। সে কাজগুলি করছে কে? ওই পাখি, কাক করছে, যে কাককে আমরা পছন্দ করি না বলে কাকে, কিন্তু কাক হচ্ছে পৃথিবীতে মানুষ এই উপমহাদেশে সবচেয়ে বেশি চর্চা করেছে কাককে নিয়ে। কাককে নিয়ে যত বই লেখা হয়েছে আর কোনো পাখিকে নিয়ে অত বই লেখা হয়নি। কেন করেছে? আর এক সময় কাক কিন্তু নাবিকেরা যখন জাহাজে করে যেত, কাক নিয়ে যেত, কারণ তখনকার দিনে তো আর এত ছিল। হ্যাঁ, ওরা এখন বিষ হারিয়ে ফেলছে, চারিদিকে সমুদ্র, কাক ছেড়ে দিত।
একটু যদি আবার বটে হ্যাঁ। আসি, যে আচ্ছা। শহরে বটের প্রয়োজনটা আপনি বলছিলেন, বিশেষ করে আমাদের দেশে যেটা হয়েছে রাস্তাঘাটে, রাস্তায় বিশেষ করে এখন গাছ অনেক কমে গেছে। রাস্তার মোড়ে মোড়ে যেখানে আমরা ছোটবেলায় অনেক গাছ দেখেছি, ধরেন এটা সেইখানে গাছগুলি কেটে বরং সেখানে ফোয়ারা টোয়ারা জাতীয় সৌন্দর্য বর্ধন করা হয়েছে। আচ্ছা, শহরে হয়েছে কি, আমাদের রাস্তাগুলো হয়ে গেছে ছোট। কারণ 100 বছর আগে চিন্তা করা হয়নি ঢাকা শহরে 2 কোটি মানুষ হবে। চিন্তা করেছে, পরিকল্পনাও করেছে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। আমি যতটুকু জানি, পড়াশোনা করেছি। তো এখন বট তো আমি আর বেশি দিতে পারবো না, কারণ শহরের বট দেওয়া যায়। বটের কতগুলো গোত্র আছে, যেগুলো ছোট ছোট বট, বেশি বড় হবে না, কিন্তু সেরকম প্রচুর ঝাঁকড়া পাতা, সারা বছর পাতা থাকবে, ও পাতা সব ফেলবে না কোনোদিন। তো এই বটগুলো দেওয়া যাবে, কিন্তু বড় বট যেটা আমাদের, যেমন রাবার বটও দেওয়া যাবে। রাবার বট অবশ্য আরেকটা সুবিধা আছে, ডাল ঝুলে পড়ে। তো বটের মধ্যে যেমন আছে, বেহালা বট আছে, বেহালা বট দেওয়া যাবে। আবার ডুমুর গাছ দেওয়া যাবে। ডুমুর গাছ যদিও অকম্যের গাছ, কিন্তু ডুমুর গাছের পাতা হচ্ছে খুব বড়, খসখসে পাতা, ও কিন্তু সব গ্রহণ করবে। এবং আপনি দেখেন, আপনারা লক্ষ্য করলে, মানুষেরা লক্ষ্য করলে দেখবেন যে এই গরমের দিনে গাছের পাতাগুলো ধূসর হয়ে গেছে। এবং অন্য দেশে, বিদেশে, উন্নত দেশে ওখানে পানি ইয়া করে দেবে, পিচকারি দিয়ে, হোস পাইপ দিয়ে ওখানে পানি দিয়ে ধুলো সরিয়ে দেবে। তার কারণ হচ্ছে ও কার্বন ডাইঅক্সাইড যাতে বেশি আরো গ্রহণ করতে পারে। তো এটা তো দরকার। তো এই বটকে, আর যে বট কতগুলো আছে, ঢাকা শহরে কিছু করা হয়েছে, মাঝখানের আইল্যান্ড, একেবারে 1 ফুট আইল্যান্ড, ওই 1 ফুটের মধ্যে বট গাছ দেওয়া যায়। কিন্তু ওখানে দেওয়া হচ্ছে কি, আমাদের হয়তো মানে বকুল গাছ। সুষ্ঠু পরিকল্পনা সুষ্ঠু করা পরিকল্পনা দরকার, যাতে দরকার। বৃক্ষ বিশেষজ্ঞ যারা হ্যাঁ। আছেন তারা যদি এটার সঙ্গে পরিকল্পনার মধ্যে সম্পৃক্ত হতে পারেন, তাহলে হয়তো এটা যেমন ওখানে দিয়েছে কি, মতিঝিলের এইটুকু এর মধ্যে সব বকুল। আরে বকুল তো হবে বিশাল মহিরুহ, এটা তো শেষ পর্যন্ত রাস্তা দখল করবে, গাড়িকে মুশকিল করে ফেলবে। আরো কত দিয়েছে, কোথায় এক হাত পরপর দুটো করে বকুল দিয়েছে। তো এটা বট গাছকে দিতে পারে। যেমন ঢাকার বহু জায়গায় মোড় আছে, মোড়গুলোতে 1-1টা করে বট গাছ দাও, তাহলে কি হবে, যে ঢাকা শহরের একটা বৈশিষ্ট্য, আমরা যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, ঢাকা শহর, এটার বৈশিষ্ট্য কি? মানুষ এসে বলবে যে হ্যাঁ, বাংলাদেশের বৈশিষ্ট্য হচ্ছে বট গাছ। আমাদের যদিও জাতীয় বৃক্ষ আম গাছ, সেটা অন্য কারণ, অন্য কিছু হতে পারে, যে কোনো বট গাছও হতে পারতো, সেটা কোনো বিষয় নয়। কিন্তু বট গাছের সবচেয়ে বট এসছে কোত্থেকে, শব্দটা বট এসছে বৃত্ত থেকে, বৃত্ত, বট্ট, বট গাছ নাম এসেছে। তার কারণ হচ্ছে বট গাছ হচ্ছে, আসলে হচ্ছে বট গাছ ফাঁকা জায়গার জন্য। বিপ্রদাস, একটু মানে ইদ্রিস আলীর এই উদ্যোগটার ব্যাপারে আপনার শেষ কথা শুনি আমরা শেষ করব। ইদ্রিস আলী সাহেবকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। গাছকে ভালোবাসা, আবার গাছের মধ্যে তিনি বেছে নিয়েছেন বট গাছ, যে ফল দেয়, যেটা আমাদের উপকারে লাগে না, পাখির লাগে ইত্যাদি, পাখিরা খায় প্রচুর, এবং পাখিদের খাবারও যে দরকার, প্রচুর দরকার, সেটা আম তো আমরা দেবো না। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আছে। ধন্যবাদ। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আবার দেখা হবে আগামী শনিবার একই সময়ে। ভালো থাকবেন।